وعن أبي بكر رضي الله تعالى عنه قال لما بلغ رسول الله صلى الله عليه وسلم أن أهل فارسا قد ملكوا عليهم بنت كسرى قال لن يفلح قوم ولوا أمرهم امرأة رواه البخاري হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে সংবাদ আসলো যে ইরাকের অধিবাসীরা কিসরার মেয়েকে তাদের শাসক নিযুক্ত করেছে। তখন তিনি বললেন সে জাতি কখনোই সফলকাম হতে পারে না যারা দেশের শাসনভার কোনো মহিলার উপর অর্পণ করে। সুলতানা রাজিয়া ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো শাসন ক্ষমতায় পদার্পণ করেন কোন নারী ব্যক্তিত্ব। সময়টা ছিল ক্যালেন্ডারের পাতায় 1236 খ্রিস্টাব্দ। সামান্য কৃতদাস থেকে সমগ্র ভারতবর্ষের সুলতান বনে যাওয়া সুলতান ইলতুৎমিশ বেশ সাফল্যের সাথে রাজ্য শাসন করতে থাকেন। দফায় দফায় বহু শক্তিশালী বিদ্রোহকে দমন করে নিজের শক্তিশালী অস্তিত্বকে জানান দেন। 1211 থেকে 1236 সাল পর্যন্ত সুদীর্ঘ 25 বছর তিনি রাজত্ব করেছিলেন। তার রাজত্বকালে সমগ্র দেশে বিরাজ করেছিল সার্বজনীন শান্তি। ন্যায় এবং নিষ্ঠাবান এই সুলতান 1236 সালে দুনিয়ার মায়া ত্যাগ করেন। কিন্তু তিনি কোনো যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারেননি। রাজ্যের জন্য তার একমাত্র যোগ্য বড় ছেলে 1222 সালে বাংলা শাসনকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ফলে দিল্লি সালতানাত তার যোগ্য উত্তরসূরিকে হারিয়ে ফেলে। 4 সন্তানের মধ্যে বাকি 2 পুত্রের কারোর মাঝেই রাজ্য শাসনের যোগ্যতা দেখতে না পেয়ে ইলতুৎমিশ তার কন্যা রাজিয়াকে উত্তরসূরি ঘোষণা করে যান। কিন্তু রাজ্যে এত এত দুঃসাহসী যোদ্ধা, এত শক্তিশালী আমির থাকতে একজন নারীর অধীনে নিজেদের নিয়োজিত রাখতে হবে, তারা স্বাভাবিকভাবেই এটা মেনে নিতে পারেনি। কারণ তারা ছিলেন বীর পুরুষ। বিংশ শতাব্দীর নারীবাদের মতো নারী নেতৃত্ব নিয়ে মহাখুশি থাকা এক একটা কাপুরুষ সে সময় খুব কমই ছিল। যাই হোক, তারা রাজিয়া সুলতানাকে উপেক্ষা করে তার সৎ ভাই রুকনুদ্দিন ফিরোজ শাহকে সাম্রাজ্যের সুলতান ঘোষণা করেন। কিন্তু ফিরোজ শাহ ছিলেন রাজ্যের শাসক হিসাবে একেবারেই অপদার্থ। তিনি রাজ্য শাসনকে একেবারেই বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারাদিন ভোগবিলাসে মত্ত থাকতেন। অপরদিকে তার মা শাহ তুরকান খাতুন পর্দার আড়াল থেকে ক্ষমতাকে কুক্ষিগত করে রেখেছিলেন এবং রাজ্যের সমস্ত কার্যের কলকাঠি তারই হাতে ছিল। তুরকানের এসব কুচক্রিতায় রাজ্যের বিভিন্ন কাজকর্মে এক চরম বিশৃঙ্খলার উদয় হয়। ফিরোজের এমন দুর্বলতায় রাজ্যের আমিরগণ একেবারেই বিরক্ত হন। ফলে যারাই তাকে রাজিয়ার বদলে রাজসিংহাসনে বসিয়েছিলেন তারাই আবার তাকে ক্ষমতাচ্যুত করেন এবং যোগ্য উত্তরসূরির অভাবে রাজিয়াকেই সাম্রাজ্যের সুলতানা ঘোষণা করেন। কিন্তু একজন নারীর আদলে দেশ শাসন কতটা বিশৃঙ্খলাময় হতে পারে তা বর্তমান সময়ের শাসক গোষ্ঠীর দিক তাকালেই বোঝা যায়। যাই হোক, ফিরে আসা যাক রাজিয়ার রাজত্বের দিকে। দিল্লির সুলতান হিসাবে রাজিয়ার 4 বছরের শাসনকাল শুরু হয়। তিনি ছিলেন একই সঙ্গে ইসলামের ইতিহাসে প্রথম সুলতানা এবং দিল্লির মসনদে বসা প্রথম নারী শাসক। দিল্লির সুলতান হিসেবে রাজিয়া সুলতানা অনুভূতভাবেই দক্ষতার পরিচয় দিতে থাকেন। তিনি ছিলেন প্রজাদরদী। প্রজাদের থেকে দূরে না থেকে বরং তাদের সঙ্গে মিশতেন এবং নিজ রাজ্যের হিন্দু প্রজাদের সংস্কৃতি এবং জীবনাচরণ রক্ষা করতে সচেতন ছিলেন। তিনি একজন সমর বিশারদ হিসেবেও দক্ষতার পরিচয় দেন। বেশ কটি স্কুল, একাডেমি, গবেষণা কেন্দ্র এবং পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন। স্কুল কলেজের সিলেবাসে কোরআন, জনপ্রিয় প্রাচীন দার্শনিকদের রচনা, রীতিনীতি এবং বিজ্ঞান,
দর্শন, জ্যোতির্বিজ্ঞান এবং সাহিত্যের বিভিন্ন হিন্দু রচনা এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। চারদিকে প্রসারিত হতে থাকে সুলতানা রাজিয়ার দূরদর্শী শাসন কার্য। কিন্তু হঠাৎই এক কৃষ্ণাঙ্গ আফ্রিকান হাবশির প্রতি অনেক বেশি দরদ তার পতন ডেকে আনে। তার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল জামালউদ্দিন ইয়াকুত নামের একজন অতুর্কি কৃষ্ণাঙ্গকে আস্তাবলের প্রধান থেকে সভাসদের প্রধান করে তোলা। ইয়াকুত নামের এক অতুর্কি তার আনুগত্য এবং যোগ্যতার কারণে হয়ে উঠলেন সুলতানা রাজিয়ার অতি ঘনিষ্ঠ। এর ফলে রাজিয়া তাকে আমির প্রধান হিসেবে ঘোষণা করলে তুর্কি সভাসদেরা অত্যন্ত ক্ষুব্ধ হয়। আমির প্রধান হওয়ার গৌরব শুধু একজন তুর্কির জন্যই নির্ধারিত ছিল। কোনো আফ্রিকান হাবশি সেই সম্মান পাবেন তা তুর্কিরা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। কেননা ইলতুৎমিশ সহ দিল্লি সালতানাতের সমস্ত পূর্বপুরুষরা জাতিতে ছিলেন একেবারেই খাঁটি তুর্কি। তাছাড়া সুলতানা রাজিয়া সব ক্ষেত্রে ইয়াকুতের পরামর্শ গ্রহণ করতেন এবং সেই অনুযায়ী রাজকার্য পরিচালনা করতেন। তখন গুঞ্জন উঠতে শুরু করে যে ইয়াকুত শুধু সভাসদদের প্রধানই নন, বরং সুলতানা রাজিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কও ছিল। এমন গুঞ্জনই তার বিরুদ্ধে বিদ্রোহের সূত্রপাত করেছিল। চারদিক থেকে বিদ্রোহের খবর আসতে থাকে। প্রথমেই বিদ্রোহ করেন লাহোরের গভর্নর। অবশ্য রাজিয়া এই বিদ্রোহ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে ভাতিন্ডার গভর্নর মালিক আলতুনিয়া ছিলেন রাজিয়া সুলতানার বাল্যবন্ধু এবং কারো কারো মতে তার বাল্য প্রেমিকও। রাজিয়া সুলতানা দিল্লির ক্ষমতায় বসার পরপর তিনি তার কাছে বিয়ের প্রস্তাব পাঠান, কিন্তু রাজিয়া দিল্লির শাসক হিসাবে প্রস্তাবগুলো বারবার প্রত্যাখ্যান করেছিলেন। যখন মালিক শুনতে পান হাবশি ইয়াকুত রাজিয়ার এত ঘনিষ্ঠ হয়ে উঠেছেন, তখন তিনি সঙ্গত কারণেই অত্যন্ত ক্রুদ্ধ এবং ঈর্ষান্বিত হন। আলতুনিয়া মেনে নিতে পারেনি যে সুলতানা রাজিয়া তাকে প্রত্যাখ্যান করে ইয়াকুতকে তার ঘনিষ্ঠ করতে পারে। কিছু বছর আগেই যে দিল্লি সালতানাত রাজিয়ার বাবা ইলতুৎমিশের আমলে পৃথিবীর অন্যতম শক্তিশালী সাম্রাজ্য ছিল, সেইটা এখন প্রেম কাহিনীতে পরিণত হয়ে গেল। নারী শাসনের গুণাবলী একটু বোঝার চেষ্টা করুন। যাই হোক, আলতুনিয়া রাজিয়ার বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করেন। যুদ্ধে সুলতানা রাজিয়া ইয়াকুতকে সঙ্গে নিয়ে আলতুনিয়ার বাহিনীকে প্রতিহত করতে রওনা দেন, কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধে রাজিয়া পরাজিত হন। পরাজিত ইয়াকুতকে বন্দী করে পরবর্তী সময়ে হত্যা করা হয়। অতঃপর মালিক আলতুনিয়া রাজিয়াকে বন্দী করে ভাতিন্ডাতে ফেরত যান। বন্দী করা হলেও তাকে রাজকীয় কায়দায় রাখা হতো। তার সঙ্গে এমন অভূতপূর্ণ আচরণ ধীরে ধীরে রাজিয়াকে আবার আলতুনিয়ার প্রতি অনুরক্ত করে তোলে। এদিকে রাজিয়ার অনুপস্থিতিতে তার সৎ ভাই মুইজউদ্দিন বাহরাম দিল্লির ক্ষমতা দখল করেন। দিল্লির ক্ষমতা পুনরুদ্ধারের জন্য রাজিয়া মালিক আলতুনিয়াকে বিবাহ করেন। বলা হয়ে থাকে এই বিয়ের নেপথ্যে ছিল মূলত দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করার ফন্দি। রাজিয়া যে শুধু জীবন রক্ষার জন্য বা অনুরক্ত হয়ে আলতুনিয়াকে বিয়ে করেননি তা সহজেই বোঝা যায়, কারণ শিগগিরই তিনি আলতুনিয়াকে দিল্লি আক্রমণের জন্য প্ররোচনা দিয়ে সফল হন। অতঃপর দিল্লির সিংহাসন পুনরুদ্ধারের উদ্দেশ্যে দুজন একত্রে সৈন্য জড়ো করে দিল্লির অভিমুখে রওনা দেয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাহরাম তাদেরকে যুদ্ধে পরাজিত করে এবং নিজ সিংহাসন শক্ত করার জন্য বাহরাম রাজিয়ার স্বামী মালিক আলতুনিয়াকে হত্যা করেন এবং রাজিয়া প্রাণ নিয়ে কোনো মতে পালিয়ে যান। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে ক্লান্ত আর ক্ষুধার্ত অবস্থায় রাজিয়া এক কৃষকের বাড়িতে আশ্রয় নেন। খাওয়া দাওয়ার পর তিনি ঘুমালে কৃষক তার শরীরে রাজকীয় পোশাক দেখতে পায়। পোশাকে প্রচুর রত্ন লাগানো ছিল। কৃষক সহজেই বুঝে যায় তার সামনে ঘুমিয়ে থাকা নারী সাধারণ কেউ নন। কৃষকটি ধন সম্পদের লোভে পড়ে ঘুমন্ত সুলতানা রাজিয়াকে
হত্যা করেন এবং রত্ন নিয়ে পালিয়ে যান। 4 বছর পর সমাপ্ত ঘটে ইতিহাসের কলঙ্কিত এই অধ্যায়ের। 700 বছরের জন্য সমগ্র ভারতবর্ষ মুক্তি পায় প্ররোচনাময় নারী নেতৃত্বমূলক এই অশান্তির হাত থেকে। এবং ঠিক তার 700 বছর পর ইন্দিরা গান্ধীর হাত ধরে ফিরে আসে আবার সেই নারী শাসন।